পাকিস্তান এবার সরাসরি একটা নয় দুটো হুমকি দিল। কাকে দিল জানেন? আফগানিস্তানকে। হয় তোমাদের দেশকে আমরা শেষ করে দেব, না হয় তোমার দেশে যে সরকার তালিবান সরকার চলছে সেই সরকারকে সরিয়ে আমরা আমাদের মতো সরকার বসাবো। এমনটাই দাবি করছে পাকিস্তানে এই মুহূর্তে দুজন হত্যাকর্তা বিধাতা, এক শেহবাজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টার, অপরদিকে ফিল্ড মার্শাল আসিফ মুনির। এমনটাই সরাসরি একদম হুমকি দিয়ে দিল এবং বুঝিয়ে দিল সেটা যে পাকিস্তান। কি ব্যাপারটা, ঘটনাটা কি ঘটেছে, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান, এটা হচ্ছে একটা সংগঠন। পাকিস্তান নিজের হাতে তৈরি করেছে এই সংগঠনটা, কারণ পাকিস্তান এরকম বেশ কিছু জঙ্গি সংগঠন তৈরি করে রেখেছে। তো এই টিটিপি বলছে, পাকিস্তান বলছে টিটিপি সংগঠনটা আমাদের দেশের সংগঠন না, কিন্তু এদেরই গডফাদার ডোনাল্ড ট্রাম্প একটা সময় বলেছিল যে এই টিটিপি হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানের তৈরি করা একটা সংগঠন, কিন্তু আজকে পাকিস্তান ডিনাই করছে। কারণ পাকিস্তান এরকম ছোট ছোট বেশ জঙ্গি সংগঠন বানিয়েছে, তারা এখন পর্যন্ত এই পাকিস্তানের সরকারে পরিষ্কার বিষয়বস্তু বুঝতে পারছে এবং তারাও আজাদির জন্য লড়াই করে যাচ্ছে। তো এই টিটিপি পাকিস্তান বলছে এই টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তানকে পেছন দিক থেকে সাপোর্ট করছে তালিবান, মানে আফগানিস্তান, এবং সমস্ত রকমে হেল্প করছে কে? আফগানিস্তান। তাই তারা এবার সরাসরি আফগানিস্তানকে হুমকি দিল যে তোমরা যে টিটিপিকে হেল্প করছো না, সেটা বন্ধ করো, না হলে তোমাদের সরকার উল্টে দেবো, কিংবা তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে নামবো বা লড়াইয়ে নামবো। তো আফগানিস্তানে ভাই রিপ্লাই চলে এসেছে। আফগানিস্তান বলছে ধুর, এসব দোষারোপ করবেন না তো, দুদিন আগে আপনাদের টিটিপি আপনাদের সংগঠন ছিল, এখন কি করে আফগানিস্তানের সংগঠন হয়ে গেল, কিভাবে আফগানিস্তানের সাথ দিল, এইসব ভুলভাল কথাবার্তা আপনারা বলছেন। হ্যাঁ, আপনাদের তো গডফাদারই তো বলেছিল টিটিপি হচ্ছে পাকিস্তানের সংগঠন, আজকে আফগানিস্তানের সংগঠন কি করে হয়ে গেল? এই বিষয়টার ওপর পাকিস্তান মানে পরিষ্কারভাবে চাইছে যে এই মুহূর্তে আফগানিস্তানের সরকার পরিবর্তন করে দিতে, কারণ আফগানিস্তানের ওপর নজর আছে সব থেকে বড় সুপারসনিক কান্ট্রি, যার নাম হচ্ছে আমেরিকা। কারণ আফগানিস্তানের মধ্যে সব থেকে বেশি আছে রেয়ার আর্থ এলিমেন্ট, আর এই রেয়ার আর্থ এলিমেন্টের জন্য ডোনাল্ড ট্রাম্প যেখানে রেয়ার আর্থ এলিমেন্ট আছে বা তেল আছে সেই দেশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাই পাকিস্তানকে দিয়ে সে এখন খেলাটা শুরু করেছে। অপর দিক থেকে আবার ছোট্ট একটা দেশ, এই আর্টিকেলে দুটো বিষয় আলোচনা হবে, কিন্তু ছোট্ট একটা দেশ যার নাম হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কও কিন্তু এই আফগানিস্তান এবং পাকিস্তান এবং তেহরিকি তালিবান পাকিস্তান এই সংগঠন, এই তিনটে মাঝখানের মধ্যে ডেনমার্ক ঢুকে গেল। ডেনমার্কও নিজেকে জড়িয়ে ফেললো, এবং ডেনমার্ক কেন এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে, এবং ডেনমার্কও পরিষ্কার বলছে যে তেহরিকি তালিবান পাকিস্তান হচ্ছে একটা জঙ্গি সংগঠন এবং এটাকে সাপোর্ট করছে, সমস্ত দিক থেকে হেল্প করছে আফগানিস্তান। আমরা প্রপার দুটো বিষয়কে নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমি আপনাদের আর্টিকেলটা দেখাই। দেখুন আর্টিকেলটা, পাকিস্তান কি করেছে, ইস্যু করেছে আলটিমেটাম অফ আফগানিস্তান তালিবানদেরকে। কি হয়েছে, যে রিজিম চেঞ্জ করে দেবো, সরকার পুরো বদলে দেবো তোমাদের, এমন ঘটনা ঘটিয়ে দিচ্ছে পাকিস্তান। ব্যাপারটা হয়েছে, পাকিস্তান একটা ফাইনাল মেসেজ আফগানিস্তানকে দিয়ে দিল যে এখনো সময় আছে, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, এবং পাক সিকিউরিটির ডিমান্ড যে তেহরিকি তালিবান পাকিস্তান, সেটা তোমরা আর কোনো প্রকার হেল্প করবে না, এরকম কিন্তু একটা আলটিমেটাম কিন্তু পাকিস্তান আফগানিস্তানকে দিয়ে দিয়েছে। না হলে আমরা তোমাদের অল্টারনেটিভ পলিটিক্যাল ফোর্স নিয়ে সরকার পরিবর্তন করে দেব। দেখুন এটাও কিন্তু এক ধরনের হুমকি, নাহলে সরকার পরিবর্তন করে দেবো এরকম একটা হুমকি দিচ্ছে। দেখুন আমি একটা কথা বলি, ইউএস কিন্তু অনেক খরচা করেছে, আফগানিস্তান সরকার পরিবর্তন করতে, এবং সাথে সাথে আফগানিস্তানে যে ব্যাকগ্রাম এয়ারবেস আছে সে ব্যাকগ্রাম এয়ারবেসটাকে আবার ইউএস নিজে হাতে নেবার জন্য। তো ইউএস পারল না, এবার সরাসরি পাকিস্তান হুমকি দিচ্ছে যে আমরা তোমাদের সরকার পরিবর্তন করে দেবো। তার মানে বুঝতে পারছেন মাথার ওপর কার হাত রয়েছে পাকিস্তানের। এবার পাকিস্তানকে পাঠাচ্ছে ডাইরেক্ট সরকার পরিবর্তন করার জন্য। দেখুন এখানে আরও একটা যে বেশ কয়েকটা বিষয় আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছি।
এই যে পাকিস্তান এই হুমকিগুলো দিচ্ছে না, পাকিস্তান নিজের দেশ থেকে বা নিজের দেশের মিডিয়া থেকে হুমকি দিচ্ছে না, এই হুমকিটা সরাসরি তালিবানদের দিচ্ছে তুর্কি থেকে। হ্যাঁ, একদমই ঠিকই তাই, তুর্কি থেকে। কারণ পাকিস্তান সবসময় একটা জিনিস দেখেছি আমরা, যে কখনো একলা চলনের নীতির উপর নির্ভর করে না। কখনো তুর্কিকে সঙ্গে নিয়ে আসে, দরকার পড়লে বাংলাদেশকে সঙ্গে নিয়ে আসবে, আগে তো চীনকে সঙ্গে নিয়ে আসতো, আর যখন কিছু হুমকি টুমকি দিতে হবে তখন পাশে আবার তুর্কি, একদিকে তুর্কি আর একদিকে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, দুইজনকে সামনে রেখে ও কিন্তু হুমকি দেয়। এবার কিন্তু তাই করলো সে পাকিস্তান বলছে যে আফগানিস্তান এই মুহূর্তে ভারতের সঙ্গে রিলেশন ভালো রাখছে, যার জন্য আমাদেরকে ইন্টেলিজেন্স প্রপারলি চেঞ্জ করতে হচ্ছে, গোয়েন্দা দপ্তরের প্রপার দপ্তরগুলো চেঞ্জ করতে হচ্ছে, পুরো সিস্টেম চেঞ্জ করতে হচ্ছে। আর এইখানেই পাকিস্তান বলছে যে নতুন আমাদের ইন্টেলিজেন্স এস্টাবলিশমেন্ট করতে হচ্ছে, আর যদি তালিবান যদি ভারতের সাপোর্ট না করতো তাহলে আমরা এসব চেঞ্জ করতাম না। কারণ আইএসআই এর ডিজিকে পর্যন্ত পাকিস্তান চেঞ্জ করে দিয়েছে। এবার লেগে পড়েছে কার বিরুদ্ধে? যে সরকার চেঞ্জ করার বিরুদ্ধে। আর এই সরকার চেঞ্জ করার জন্য পাকিস্তান কতটা নিচে নেমেছে জানেন? আফগানিস্তানে যে তালিবান সরকার চলছে, এই তালিবান সরকার যে পার্টিতে আছে, এছাড়াও আফগানিস্তানে আরও বেশ কয়েকটা ছোট ছোট পার্টি আছে, তার মধ্যে বেশ 4টে বড় বড় পার্টি, ছোট বলবো না, বড়ই পার্টি, এই 4টে বড় বড় পার্টির লিডারদের সঙ্গে পাকিস্তান কি করেছে? ডিল করছে। সেই লিডাররা কারা? হামিদ কাইজার, আশরাফ ঘানি, আহমেদ মসুদ, এই তিনজন হচ্ছে বড় বড় লিডার। এই তিনজন লিডারকে পাকিস্তানে ডেকে পাঠিয়েছে, এবং ডেকে পাঠানোর পর এই সাথে সাথে বেশ কিছু উমেনদেরকে ফিল্ডে নামাচ্ছে পাকিস্তান, যে তোমরা যাও, তোমরা গিয়ে পাকিস্তানের যে তালিবান সরকার চলছে না, সেই সরকারের বিরোধিতা করতে শুরু করো। এটা পাকিস্তান খেলা খেলছে। এছাড়াও বেশ কিছু অ্যাক্টরকে বা অ্যাক্ট্রেসকে ফিল্ডে নামাচ্ছে, যে তোমরাও গিয়ে এই আফগানিস্তানের সরকারের বিরুদ্ধে কথা বলো, এবং আফগানিস্তানের মানে গদি আমাদের চেঞ্জ করতে হবে, নইলে পাকিস্তান মানে তালিবানের সিংহাসন চেঞ্জ করতে পারবে না। তো এই যেহেতু পলিটিক্যাল পার্টি লিডারদের ডেকে পাঠাচ্ছে, এবং এখানে প্রশ্ন হচ্ছে যে শুধু ডেকে পাঠালে তো হবে না, অফার দিতে হবে। তো অফার কি দিয়েছে জানেন? এদেরকে অফার দেওয়া হয়েছে যে পাকিস্তানের মধ্যে তোমাদেরকে আমরা একটা পলিটিক্যাল স্পেস দেব, তোমাদের সেফ অ্যান্ড সিকিউরিটি আমরা প্রোভাইড করব, অপারেশনাল অফিস তোমাদের আমরা পাকিস্তানের মধ্যে বানিয়ে দেব, তোমরা যাও যেমন করে হোক পাকিস্তানের তালিবান সরকারকে তুলে ফেলে দাও। এই তো যে এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এই যে অপোজিশন পার্টির লিডারদেরকে পাকিস্তান ডেকে পাঠিয়ে এই ধরনের অফার দিয়েছে, তাহলে অপোজিশন পার্টির লিডাররা কি অ্যাকসেপ্ট করেছে? উমেন্সরা কি অ্যাকসেপ্ট করেছে? অ্যাক্টাররা কি অ্যাকসেপ্ট করেছে? না, সবাই রিজেক্ট করে দিয়েছে। কেন রিজেক্ট করেছে জানেন? কারণ এরা সবাই একটা সময় আইএসআই যে এজেন্ট, পাকিস্তানের যে আইএসআই এজেন্ট, এই এজেন্টের হয়ে কাজ করত। এরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমরা কাজ করব ঠিক আছে, কিন্তু পাকিস্তান যে নোংরা খেলাটা খেলে, সমস্ত পলিটিক্যাল পার্সনদেরকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়, সে তার অতীত কিন্তু, তার ইতিহাস কিন্তু এই পলিটিক্যাল লিডাররা জানে। তাই এরা বললো ভাই আমরা সম্পূর্ণ রিজেক্ট করে দিচ্ছি। কারণ ব্যাপারটা হচ্ছে এই প্রপার বিষয়টা এখন আমাদের বলছো যে সরকার তুলে ফেলার জন্য, যখন সরকার হয়ে যাবে প্রপার বিষয়টা আইএসআই কন্ট্রোল করবে, তখন আমাদের বলবে এটা করো না, ওটা করো, ওখানে যেও না, কারণ এই সমস্ত লিডারদের ইতিহাস মনে পড়ে যাচ্ছে। আর যখনই এই লিডাররা মানে চাপে মানে রিজেক্ট করে দিল, তখনই কিন্তু পাকিস্তান চাপে পড়ে গেল। এদিকে হুমকি দিয়ে দিয়েছে, কিন্তু পাকিস্তান চাপে পড়ে গেল। এবার চাপে পড়ার সাথে সাথে ইসলামাবাদ থেকে যে পাকিস্তান কন্ট্রোল করছে, সেই ইসলামাবাদে প্রপার গভর্নমেন্ট একসাথে কিন্তু চাপে পড়ে গেল। এবার এখানে আরও একটা প্রশ্ন হলো যে তাহলে পাকিস্তান যে হুমকিটা দিয়েছিল তুর্কি থেকে যে আফগানিস্তানের সিংহাসন চেঞ্জ করে দেবে, সেটা মানে খেলায় নেমে পড়েছে কিন্তু ফেল হয়ে গেল। তাহলে ডেনমার্ক কেন আসলে এই প্রসঙ্গে? হঠাৎ করে ডেনমার্কের ইন্টারেস্ট কোথায়? ডেনমার্ক কেন এরকম তথ্য দিচ্ছে বা আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝখানে লড়ে উঠছে? ডেনমার্কের ইন্টারেস্ট হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান এই যে বর্ডার লাইন, ঠিক আছে, দুরন্ত লাইন যে 26 কিলোমিটার, ঠিক আছে, এই যে
সরি 2600 কিলোমিটার, এই 2600 কিলোমিটার দেখভাল করার দায়িত্ব কার রয়েছে? একটা ছোট্ট দেশকে ইউএস দিয়ে রেখেছে, যে তার নাম হচ্ছে ডেনমার্ক। তার নাম হচ্ছে ডেনমার্ক। তাহলে বুঝতে পারছেন ইউএস পেছন দিক থেকে পাকিস্তানকে কতটা হেল্প করছে। আর এই ডেনমার্ককে যে এই মুহূর্তে পরিষ্কারভাবে দেখছে সেটা হচ্ছে ড্যানিশ। ঠিক আছে, এই ড্যানিশ পরিষ্কার করে বলছে এই তেহরিকি তালিবান যারা আছে না, এই তেহরিকি তালিবান হচ্ছে মানে আফগানিস্তানে তৈরি করা একটা জঙ্গি সংগঠন, এবং এরা পাকিস্তানের ভেতরে টেররিজম তৈরি করছে, টেররিস্ট অ্যাটাক করছে, এবং সাথে সাথে একটা পরিবেশ ভায়োলেন্স পরিবেশ তৈরি করছে, এই ড্যানিশ বলেছে। এবং সাথে সাথে আরও একটা বলা হচ্ছে, এই ড্যানিশ হচ্ছে, খুব ভালোভাবে দেখবেন, ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ কিসে জানেন? ইউনেস্কো, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট একটা মেম্বার। আর এদের কাজ হচ্ছে গ্লোবাল থ্রেটগুলোকে সার্চ করে তুলে আনা এবং তার উপর তাদেরকে তকমা দেওয়া, যে এরা টেররিস্ট কিনা না ওরা টেররিস্ট কিনা, এই তকমা দেওয়া। তো ডেনিস কিন্তু সেই অ্যাঙ্গেল থেকে নিজের কাজটা কিন্তু করে গেছে, তার মাঝখান থেকে কিন্তু ডেনমার্ক চলে এলো। এবার দেখুন এই ডেনমার্ককে এই যে আফগানিস্তান এবং পাকিস্তান এই যে দুরন্ত লাইন দেখভাল করার দায়িত্ব কে দিয়েছে? ইউএস দিয়েছে। আর ইউএস, হ্যাঁ মানছি ডেনিস নিজে মুখ দিয়ে বলেছে, কিন্তু বলা করিয়েছে পেছন থেকে অন্য কেউ, সেটা হচ্ছে ইউএস। প্রপার বিষয়টা বুঝতে পারলেন? খেলাটা কোন জায়গায় খেলাটা শুরু হয়েছিল আর কোন জায়গায় খেলাটা এসে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। সবার পেছনে কিন্তু দেখা যাচ্ছে ইউএস কিন্তু হাজির হয়ে বসে আছে। তা এই হচ্ছে প্রপার বিষয়টা। দেখা যাক যে পাকিস্তান এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে। যখনই আর্টিকেল আসবে এর উপর আমি আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে দিয়ে দেবো আপনাদেরকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয়, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, নোট করুন তো, 9332813134। প্রত্যেকে নোট করবেন এটা। এই নাম্বারটা কেন দেওয়া হয়েছে বলুন তো? এই নাম্বারটা দেওয়ার পেছনে কারণ আছে, সেটা হচ্ছে এআই কোর্স। বর্তমান দিনে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চারিদিকে ছেয়ে পড়েছে। এই যে ভিডিওটা দেখছেন, এআই যে কোনো জিনিসকে ভাইরাল করতে এআই। আজকাল আর দেখবেন গাড়ি, 4 চাকা গাড়ি যদি দেখেন, মানুষ ড্রাইভার চালায় না, শুধু কমেন্ট দেওয়া হয়েছে, গাড়ি অটোমেটিক চলে। এটা হচ্ছে এআই এর কাজ। আজকাল এই মাটিতে চাষ হবে কিনা তার জন্য ল্যাবরেটরিতে যেতে হবে, এআই বলে দেবে এই মাটিতে চাষ হবে কিনা, আজকে বৃষ্টি হবে কিনা, আজকে ওয়েদার কেমন, এখন কি ভাবনা চিন্তা চলছে। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটা চলছে না, ডাউন হয়ে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, সেই মানুষটার ব্যবসাটাকে ভাইরাল করে সকলের সামনে তুলে দেবে, সেটা হচ্ছে এআই। সকাল থেকে রাত্রি পর্যন্ত এই একটা ডিজিটাল কোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সব কিছু পসিবল। যদি এআই শিখতে পারেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ফিউচার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র আপনারই আছে। যদি আপনার মনে হয় যে এআই শিখতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনার গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে। সবাই গ্রুপে জয়েন হয়ে যান, ওখান থেকে অ্যাডমিশনের সমস্ত প্রসেস জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান অ্যাপ, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আমি আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।